আপনারা তো দেখতে পাঠিয়েছিলেন যে ছেলে রাতে ফিরলো না কেন, কোনো ইনডিসেন্ট সম্পর্কে জড়িয়ে পড়েছে কিনা। আপনারা কিন্তু পার পাবেন না। চুপ কর চুপ কর। না মা, অনেক চুপ করে থেকেছি, আর চুপ করে থাকার কোনো প্রয়োজনই নেই। মানে ওরা এটা বুঝতে পারে না, যে ওরা ভাবে যে আমরা ভয়ে চুপ করে আছি, আমাদের সৌজন্যবোধটা বোঝে না। ঋষি, অলি কেমন আছে রে? জানি না মা, খুব ক্রাইসিস। ব্লাড নিয়ে এসছি এক্ষুনি, ডক্টররা কিছু বলতে পারছে না। অলি ভালো হয়ে যাবে সেই আশা আমি রাখি, আর সেই প্রার্থনাই আমি ঈশ্বরের কাছে সমানে করে যাচ্ছি। কিন্তু ঘটনাচক্রে যদি অলির জীবনে কোনো দুর্যোগ নেমে আসে, তাহলে সেই দায় তোমার উপর চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা শুরু হয়ে গেছে মা। তা আমি দেখতে পাচ্ছি। না না, তুমি ভেঙে পড়ো না। আমি তো জানি তুমি কোনো দোষ করোনি, যেমন তুমিও জানো তুমি কোনো দোষ করোনি, তেমনি আমিও জানি তুমি কোনো দোষ করোনি। আর কিছু নয় কো, তোমাদের সম্পর্ক যখন শেষ হয়েই গেছে, তখন দুজনে এক জায়গাতে না থাকলেই পারতে, কে আলাদা জায়গায় রাখার ব্যবস্থাই করতে পারতে। মেজমার সম্পর্ক শেষ হয়ে গেলেও মানবিকতাটা কিন্তু শেষ হয়ে যায় না। মনুষ্যত্ব যতদিন একটা মানুষের মধ্যে থাকে, ততদিনই সে মানবিক থাকে। আর এই মানবিকতার জন্যই আমি ওকে সার্কিট হাউসে ফেলে রাখতে পারিনি। সেই জন্যই আমার বাড়িতে রেখে ওর যত্নার্থী করে 2 দিন পরে ঠিক পাঠিয়ে দিয়েছি। আর আমার যদি ওর সাথে থাকারই হতো, সেই সুযোগের কিন্তু অভাব ছিল না। হয়তো অলির সাথে বিয়েটাই হতো না। আজকের দিনে দাঁড়িয়ে প্লিজ এই কথাগুলো ভুলে যেও না। তুমি একদম চুপ করো তো, তুমি একদম চুপ করো। তোমাকে এখানে কেউ ভাষণ দিতে ডাকেনি। আপনি কিন্তু সীমা ছাড়াচ্ছেন। এবার কিন্তু আমি আমার প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করতে বাধ্য হব। আপনি কিন্তু ভুলে যাচ্ছেন যে আমার এইটুকু ক্ষমতা আছে যে আমার একটা ফোনে অনেকটা কাজ হতে পারে। আপনি আমাকে আগের জাহ্নবী ভাবছেন, যে আপনাদের বাড়িতে কাজ করত। আমি কিন্তু সেই জাহ্নবী আর নেই। আজকে জাহ্নবী কিন্তু কারোর বাড়ির আশ্রিত নয়, তার একটা নতুন পরিচয় হয়েছে। সেই পরিচয়টাকে যদি সম্মান করতে না পারেন, অ্যাটলিস্ট সেই পরিচয়টাকে ভয় পেতে শিখুন। এই জাহ্নবী কিন্তু কাউকে ছেড়ে কথা বলবে না। আজকে এই জাহ্নবীর পায়ের তলে শক্ত মাটি আছে। আপনাদের অবান্তর ব্লেম এই সহ্য করবে না। তুমি শুধু শুধু এদের সঙ্গে মুখ লাগিয়ে নিজের সময় নষ্ট করো না জাহ্নবী। তুমি এসেছো বলে ঋষি ভরসা পেয়েছে, আমি খুশি হয়েছি তুমি এসেছো বলে। আর তাছাড়া তুমি তো জানতে এখানে এসে তুমি কোনো আবাহন পাবে না। আমি তো জানতাম যে এটাই ঘটবে। তাতে কি এসে গেল বলো? আমার ছেলে আমায় ফোন করে ডেকেছে, মেয়েটার এত বড় বিপদ। হ্যাঁ, সতই হোক, মেয়েটা তো আমার ছেলের বউ। মেয়েটা ভালো হয়ে বাড়ি ফিরে গেলে আমরা চলে যাব। আর কোনো সম্পর্ক এই বাড়ির সঙ্গে, এই মানুষের সঙ্গে আমি রাখবো না। না না, সম্পর্ক নেইও। শুধু আমার ছেলে বিপদে পড়ে আমায় ফোন করেছে, সেই জন্য এসেছি। ঋষি, তোমার মা কি ডাক্তার? তোমার মা তো ডাক্তার নন। জাহ্নবী মস্ত বড় পজিশনে কাজ করে, কিন্তু জাহ্নবীও ডাক্তার নয়। তাহলে ওদের ডাকার প্রয়োজন কেন হলো বলো তো? আপনি কি মনে করেন শুধু ডাক্তার হলেই বিপদে পাশে আসে? তাহলে তো আপনারা ডাক্তার নয়।
আপনাদের তো এখানে থাকার কথা নয়। ডক্টররা চাইলে আমাদেরকে ইজিলি এখান থেকে বার করে দিতে পারে, সেটা নিশ্চয়ই নয়। আত্মীয় স্বজন, কাছের লোক, সবার আসার অধিকার থাকে। আর সেই অধিকারে বসে আপনি যেমন এখানে আছেন, আমিও এখানে আছি। আমার মাও এখানে এসছে, জাহ্নবীও এসছে। জাহ্নবীর কি অধিকার? এখানে আসার জাহ্নবীর কি অধিকার সেটা আমাকে বুঝিয়ে বলো তুমি। এই প্রশ্নের উত্তরটা আমার পক্ষে দেওয়াটা সহজ। আমি কিন্তু এটা একবারও ভুলে যাইনি। আমি 3 বছর তোমাদের সাথে থেকেছি, তোমাদের নুন খেয়েছি, অলিকে নিজের বোনের মতো দেখি। অলিকে আমি সেদিনও খুব ভালোবাসতাম, আর আজকেও খুব ভালোবাসি। এই চুপ কর তুই। তোর মুখে না ওই বোনের মতো ভালোবাসার কথাটা একদম মানায় না। সেটা তোমাদের গ্রহণ ক্ষমতার অভাব। আমার তো কোনো ভালোবাসতে অসুবিধা হয়নি। আজও ভালোবাসি, আর সেদিনও ভালোবাসতাম। সেই জন্য আমার নিজের স্বামীকে ওর হাতে তুলে দিতে কোনো অসুবিধা হয়নি। ওকে খুব ভালোবেসেছিলাম বলেই এই কাজটা করতে পেরেছিলাম। তোমাকে বারবার আমি একই কথা বলছি জাহ্নবী, এনাদের এই সমস্ত ব্যাখ্যা দিয়ে কোনো লাভ নেই। চুপ করো। দেখুন, এসব তর্কের মধ্যে গিয়ে কোনো লাভ নেই। আপনারা অনেক দূর থেকে এসেছেন, টায়ার্ড আছেন, একটু বসুন। আমি দেখি ব্লাড দেওয়া হয়েছে কিনা। ডক্টরের পজিটিভ ফিডব্যাকের জন্য ওয়েট করছি। না না, আমরা ঠিক আছি, আমরা একদম ঠিক আছি। তুমি আমাদের নিয়ে ব্যস্ত হয়েও না বাবা। এখন তো আপনাদের নিয়ে ব্যস্ত থাকতেই হবে ওকে। পরের ধাপটা এখন থেকে রেডি করে রাখছে না ও। আপনারা কিন্তু এবার আমার সঙ্গে অসভ্যতা করছেন, অভদ্রতা করছেন। এবার এটাকে প্লিজ বন্ধ করুন। আমার লজ্জা করছে। এই সম্বন্ধটা আমি করেছিলাম অমিতাভ। তুমি আমার মান সম্মান কিচ্ছু রাখলে না। দাদা, আমার মেয়েটা এখন প্রায় বিদায় নেওয়ার জায়গায় দাঁড়িয়ে, তো সেই সময় আপনাদের এই সম্মান অসম্মানের হিসেবটা না আমি মেটাতে পারছি না। আমার না আছে সময়, না আছে উপায়। আমায় দয়া করে মার্জনা করবেন। আর আমরাও যদি জানতাম যে ছেলের ভেতরে এত গুণ, আমরা কিছুতেই এই সম্বন্ধটা করতাম না। দেখুন, এখন তো কিছু করার নেই। সম্বন্ধটা হয়ে গেছে, বিয়েটাও হয়ে গেছে, আর আমাদের একটা বেবিও আছে। তাই আপনি কি চাইলেন বা না চাইলেন সেটা কিছু ম্যাটার করে না। ও ছোট, এবার বাড়িতে থাকবি তো ছোট? অসম্ভব মেসি ভাই। এরপরেও তুমি আমাকে বলছো ওই বাড়িতে আবার যেতে? আরে বাবা, ও বাড়িতে থাকতে চাইলেও আমি কি ওকে ঢুকতে দেবো না? তোমার কাছে থাকার থেকে আমার গাছতলায় থাকা ভালো, বুঝেছো? যে বাড়ি থেকে মাথা উঁচু করে বেরিয়ে এসেছি সেই বাড়িতে আর যাই হোক আমি ফেরত যাব না। হ্যাঁ, একটু দেরিতে বুঝেছি ঠিকই, কিন্তু বুঝেছি আমি আমার জীবন দিয়ে। মা প্লিজ, এসব কথা পরে হবে। অলি সেনের বাড়ির লোক? হ্যাঁ ডাক্তারবাবু, এখন পেশেন্ট কিরম আছে? ডাক্তারবাবু, আমার মেয়ে কেমন আছেন বলুন তো? ব্লাড তো দেওয়া হয়েছে, এখন কি একটু বেটার হয়েছে? প্লিজ বলুন। 72 আওয়ার্স। তার মানে ভালো নেই? ভালো থাকলে কি বলতাম 72 আওয়ার্স সময় লাগবে? খুব একটা ভালো নেই। মাঝে মাঝে সেন্স আসছে, মাঝে মাঝে আবার অজ্ঞান হয়ে যাচ্ছেন। আর আপনারা যদি কথা বলতে চান, যদি একটু স্টেবল হয়, তাহলে সে ব্যবস্থা করতে পারি। তবে সবাই যাবেন না, অল্প কজন যাবেন, অল্প কথা বলবেন, আর দূর থেকে কথা বলবেন। আর এমন কিছু বলবেন না যাতে পেশেন্ট খুব এক্সাইটেড হয়ে যান। আর একটা ভালো খবর, বাচ্চা ভালো আছে। হোপ ফর দ্য বেস্ট। আর আরেকটা কথা বলে যাই, এই 72 আওয়ার্স খুব ভাইটাল। সেটা যদি ঠিক মতো কেটে যায় তো আমি ভাববো পেশেন্ট ইজ আউট অফ ডেঞ্জার। আচ্ছা, আমাকে একটা কথা জানাতে পারবেন যে পেশেন্টের ক্রাইসিসটা ঠিক কি নিয়েছিল? কিছু না, খুব সামান্য ভুল। আগের দিন রাতেই ওনার ওয়াটার লেভেল ভেঙে গিয়েছিল। তারপর পেশেন্ট হাই প্রেশারের সমস্যা,
আপনারা এত ডিলে করলেন, একটু কেয়ারফুল হয়ে যদি তাড়াতাড়ি আনতেন তাহলে এই বিপদটা হতো না হয়তো। আচ্ছা, পেশেন্ট কয়েকদিন আগে একটা জার্নি করেছিলেন, তাতে কি কোনো রকম কোনো ড্যামেজ হতে পারে? অ্যাপারেন্টলি সেটা মনে হচ্ছে না, কারণ জার্নি করলে তখনই হতো প্রবলেমটা, কদিন বাদে উপসর্গ দেখা দিত না। আমার যেটা মনে হচ্ছে সমস্যাটা অন্য একটা জায়গায়। সেটা হলো উনি তো হাই প্রেশার বা ফ্লাকচুয়েটিং প্রেশারের পেশেন্ট, উনি হয়তো কয়েকদিন মেডিসিন মিস করেছেন। আর দ্বিতীয় কথা, এই ওয়াটার লেভেল ভেঙে যাওয়ার পর অনেকটা সময় নষ্ট হয়েছে, তাতে মাদার অ্যান্ড চাইল্ড দুজনেরই অনেক ক্ষতি হয়েছে। আচ্ছা, আমি আসছি। অ্যাটলিস্ট এইটুকু এখন প্রমাণিত হলো যে ঋষি সাগর দিকে যাওয়াতে বা অলির ওখানে জার্নি করাতে কোনো রকম ক্ষতি হয়নি। সবকিছু না শিক্ষা দিয়ে বিচার করাটা উচিত, ইমোশন দিয়ে না। বলি, কষ্ট হচ্ছে? বেবিকে দেখেছো? দেখেছি, কি সুন্দর ফুটফুটে হয়েছে, কিন্তু আমি তো আর ওকে কাছে নিতে পারছি না। কেন পারবি না? দুদিন পরে ঠিক পারবি, ভালো হয়ে যাবি তো। কি জানি, যদি আর ভালো না হই। কে বলেছ তুই ভালো হবি না? তোকে তো ভালো হতেই হবে বোন। বাচ্চাটার কথা ভাব, ঋষির কথা ভাব। সারাদিন মুখ শুকনো করে ঘুরে বেড়াচ্ছে, একবার ওর মুখের দিকে তাকা। তুই ভালো না হলে চলবে বল? কিন্তু আমার হাতে তো কিছু নেই রে তুলিদি। তুই কতদিন পর আমাকে তুলিদি বলে ডাকলি হলি। তুই এখন অনেক ভালো আছিস অলি। তোর অ্যাকিউট একটা ক্রাইসিস হয়েছিল, তুই যে এখন কথা বলতে পারছিস, অনেক ভালো আছিস তুই। আমাদের কিন্তু এখানে বেশি কথা বলতে নিষেধ করেছে ডক্টর, তাই বেশিক্ষণ কথা বলবো না। হ্যাঁ, বাইরে সবাই অপেক্ষা করছে, সব বাড়ির লোক বাইরে অপেক্ষা করছে তোর সাথে দেখা করবে বলে। তুই আমাকে কেন ডেকে পাঠালি? আমি তো জানতাম, আমি জানতাম তুই ঠিক আসবি। তোর এত বড় বিপদ আর আমি আসবো না? হয়তো তুই আমার বিপদে আসতিস, কিন্তু ঋষির বিপদে যে তুই পাশে এসে দাঁড়াবি সেটা আমার থেকে ভালো কেউ জানে না। অলি, এসব কথা এখন বলতে হবে না, এসব কথা থাক। ঠিক আছে, তোমরা কথা বলো, আমি আসছি। হ্যাঁ, না না তুলিদি, তুই যাবি না। আমি তোর সঙ্গে একটু কথা বলতে চাই। আমি আছি এখানে দুদিন, তুই সুস্থ হয়ে বাড়ি ফের, তারপরে আমি ফিরবো। আমি এখানে হোটেল বুক করেছি তো। সে হোক, ভালো হয়ে যদি আমি বাড়ি যাই, তাহলে আজ আমি যে মন নিয়ে কথা বলছি সে মন নিয়ে হয়তো আমি সেদিন আর কথা বলতে পারবো না। তাই আজ আমি যেভাবে কথা বলতে চাইছি আমার একটু বলতে দে। হয়তো হয়তো আমি বাড়ি গেলে না অন্য রকম হয়ে যাব, হয়তো তোর সঙ্গে আমি অন্য রকম ভাবে কথা বলবো।
তোমার কিন্তু এত কথা বলা পারো, জাহ্নবী তো আছে, পরে কথা বলো। না ঋষি, আসলে আমি কতটা সময় পাবো আমি তো আর জানি না। কেন তুমি তখন থেকে এত আজে বাজে কথা বলছো? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি আমাদের সব চেষ্টা মিথ্যে করে দিতে চাও? আচ্ছা, তুমি বেবির মুখ দেখেছো? ভালো করে দেখিনি। তুমি সুস্থ না হলে আমার ওতে আগ্রহ নেই। না, এমন কথা বলে না। আমার সাথে কি ও লড়াইটা কম করেছে? এখন তুমি যদি ওকে না দেখো তাহলে কে দেখবে বলো? ওর কি কোনো দোষ আছে? খুব মিষ্টি হয়েছে রে, কি সুন্দর চোখ পিট পিট করে তাকাচ্ছে। আমি আসলে বাইরের পোশাকে তো হাতটাও ঠিক করে স্যানিটাইজ করা নেই, সেজন্য ওকে ওকে কোলে নিয়ে নি। বলি সব মিটে গেলে পরে আমাকে একদিন ওকে আদর করতে দিবি? বলা কি যায়? দেখ না, হয়তো তোর আদরেই ও বড় হবে। বলি এসব তুই কি বলছিস? শোন তুলিদি, আজ না আমি তোকে একটা কথা বলছি। ঋষিকেও বলেছি, আমার যদি কিছু হয়ে যায়, আসলে কি বলতো, এই পৃথিবীতে আমার সন্তানের জন্য তোকে ছাড়া আর কাউকে ভরসা করতে পারি না। তুই কিন্তু সেদিন মুখ ফিরিয়ে নিস না। আমি তোর সাথে খারাপ ব্যবহার করেছি বলে, তোকে মিথ্যে দোষারোপ করেছি বলে আমার সন্তানের উপর দোষ দিস না। আমার সন্তানকে তুই দেখিস তুলিতে, ওর মাকে ক্ষমা না করতে পারলেও ওকে ক্ষমা করে দিস। বলে তুই এসব কথা কেন বলছিস? এসব কথা বলতে আছে? বলে তুই খুব ভালো আছিস, আর ডাক্তারবাবুরা বলেছেন তো তুই একদম ঠিক হয়ে যাবি, সুস্থ হয়ে যাবি। আসলে কি বলতো, অসুখ না করলে না বোঝা যায় না। একটা মানুষ নিজের শরীর যতটা বোঝে, ডাক্তারও ততটা বুঝতে পারে না। আমার শরীর ভেতরটা বলছে রে, আমি হয়তো আর থাকবো না। বোন, এগুলো তোর ভুল ধারণা। তুমি এখন খুব উইক, তাই তোমার এখন এরকম মনে হচ্ছে। ডাক্তাররা সব টেস্ট করেছেন, ডাক্তাররা বলেছেন তোমাকে জাস্ট মনের জোরটা রাখতে হবে। শুধু মনের জোরে কিছু হয় না ঋষি। একটা কথা কি জানিস তো তুলিদি, কিছু মনে করিস না। আজ না তোকে একটা কথা বলছি, কি জানি পরে যদি বলার আর সুযোগ না পাই। ঋষি না খুব ভালো মানুষ, অবশ্য তুই আমার থেকে এটা বেশি ভালো জানিস। ঋষির মধ্যে কর্তব্য জ্ঞান সাংঘাতিক। ও তো চেয়েছিল আমার সাথে সুখে সংসার করতে, কিন্তু মানুষের মনের ওপর তো তার নিয়ন্ত্রণ থাকে না। আসলে কি জানিস, যে একবার সমুদ্র দেখেছে, ডোবায় কি আর তার মন ভরে? তুই হলি সেই সমুদ্র রে তুলিথি। তোর মধ্যে যা উদারতা, যা মনুষ্যত্ব, তা কজন মানুষের হয় বলতো? ঋষির কোনো দোষ নেই রে। আজ আমি জীবন মরণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে বুঝতে পারছি,
ওর কোনো দোষ নেই।